আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি সেমিকন্ডাক্টর লেকচার 1। আমার রিকোয়েস্ট থাকবে, এটা খুব ইজি একটা চ্যাপ্টার, সো এবং প্র্যাকটিক্যাল। সো যদি লেকচারগুলো ফার্স্ট থেকে দেখো তাহলে খুব ভালো লাগবে। দেখো, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স আমাদের মানব সভ্যতার ইতিহাসে কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলো মানব সভ্যতাকে কি করেছে, চেঞ্জ করেছে। যদি বলো এই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় রেভলিউশন, সেটা হচ্ছে কি, রেভলিউশনটা হচ্ছে কি বিদ্যুতের আবিষ্কার। আমরা বলি শিল্প বিপ্লব। তাহলে বলো এখন আমাদের এই পৃথিবীতে প্রথম বিপ্লবটা হচ্ছে, অর্থাৎ আমাদের মানব সভ্যতার ইতিহাসে সেরা বিপ্লব বলা হয় বিদ্যুতের আবিষ্কার। তাহলে নাম্বার 1 শিল্প বিপ্লব হচ্ছে আমাদের দুনিয়ার প্রথম বিপ্লব হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। কেন? বিদ্যুতের আবিষ্কারের ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলো, আমাদের সভ্যতা কুইক একটা গেইন করেছে। হ্যাঁ, তারপর দেখো দ্বিতীয় যেটা আবিষ্কার বা দ্বিতীয় যেটা বিপ্লব, যেটা পুরো পৃথিবীটাকে চেঞ্জ করেছে, সেটা হচ্ছে কি জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, যেটা বলে তোমার রেল পরিবহন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মারাত্মক লেভেলের একটা উন্নতি সাধন করে। তোমরা কি জানো তৃতীয় যেটা বিপ্লব যেটা বলো, সেটা হচ্ছে কম্পিউটার এবং সেমিকন্ডাক্টরের ব্যবহার। আমি আরো একটা স্পেসিফিক যদি বলি, ট্রানজিস্টরের আবিষ্কার এবং কম্পিউটারের আবিষ্কার। আগে একটা কম্পিউটারের সাইজ ছিল বিশাল বিশাল, কিন্তু একটা কম্পিউটারের সাইজ এখন ছোট হয়ে গেছে শুধুমাত্র এরকম একটা ছোট একটা ডিভাইসের কারণে। এটা একটা বড় একটা ফিগার, আমি সেটাকে ছোট করে যদি দেখাই, বিষয়টা অনেকটা এইরকম আসবে। আমি তোমাদের যদি দেখাই, একদম ছোট পর্যায়ের একটা ডিভাইস। এই ডিভাইসটা কিন্তু দুনিয়াটাকে চেঞ্জ করেছে। আমি তোমাদের যদি দেখাই, এখন আমি ডিটেইলস বলি নাই, যে এই ছোট একটা ডিভাইস এটা পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলেছে, যেটাকে আমরা বলি ট্রানজিস্টর বলি। এই যে দেখো, এইটাই হচ্ছে সেই ট্রানজিস্টর। এটাকে আসলে আমরা, এই যে দেখো, এটা ট্রানজিস্টর তিনটা প্রান্ত, এটা এই ট্রানজিস্টরকে আমরা এখানে ব্যবহার করে দেখাই। সো এই জিনিসটা হচ্ছে কি, আমরা এই চ্যাপ্টারে আমাদের সেমিকন্ডাক্টর যখন পড়াবো, মনে রাখবা সেমিকন্ডাক্টরের হার্ট হচ্ছে এই ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরকে বলা হয় পৃথিবীর সেরা তিনটা জিনিসের মধ্যে একটা। হচ্ছে কি ট্রানজিস্টর। এটা হলো কম্পিউটার সাইজ অনেক ছোট হয়ে যায়। আমরা যে এখন স্মার্টফোন ইউজ করি, একটা স্মার্টফোনে মিনিমাম 3 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়। কত বিলিয়ন? আমরা যে প্রসেসর গুলো ইউজ করি, যেমন অনেকে বলো স্ন্যাপড্রাগন প্রসেসর, বা কম্পিউটারের ক্ষেত্রে কোরাই 5, কোরাই 3, কোরাই 7। তাহলে কম্পিউটার যত ছোট হয়ে গেছে, মোবাইলে যে সব কাজ করতে পারো, প্রসেসর বলো তোমরা, হ্যাঁ, ইন্টেলের প্রসেসর বলো, বা স্ন্যাপড্রাগন বলো, কোয়ালকমের বলো, হ্যাঁ, আইফোনের বলো, স্যামসাং এর বলো, এরা যে আজকে দুনিয়া এত উন্নতি করতে পারছে বা এত তাদের দাপট, এটা শুধুমাত্র এই ট্রানজিস্টরের কারণে। ট্রানজিস্টর এবং কম্পিউটার মূলত দুইটাকে বলা হয় তৃতীয় শিল্প বিপ্লব বা তৃতীয় বিপ্লব সায়েন্সের ক্ষেত্রে। আর চতুর্থ বিপ্লবকে বলা হয় ইন্টারনেটের আবিষ্কার হচ্ছে। তাহলে আমরা এই যে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স পড়বো, এটা আমি বলবো অনেকে বইয়ের লাইন পড়ো। আমার রিকোয়েস্ট থাকবে, এটা বইয়ের লাইন পড়ে বা হোয়াইট বোর্ডে পড়ে পড়ানোর মতো একটা কনসেপ্ট নয়। একদম আমি দেখাবো প্র্যাকটিক্যালি জিনিসগুলো কিভাবে আসে, সেটা আমরা ধারাবাহিকভাবে বুঝে যাব। সেটার জন্য আমি যে কাজটা করব, সেটা হচ্ছে একদম বেসিক লেভেলে বলতে গেলে এগুলোর জন্য আমাদের কি দরকার নাই, এগুলোর জন্য আমাদের তেমন এখন আপাতত আমরা বেসিক লেভেল থেকে শুরু করি। বলতে আমি এই কারণে বলি যে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। এখন ধারাবাহিকভাবে সবকিছু দেখাবো। সেটার জন্য আমাদের যে জিনিসটা দরকার, একটু ধৈর্য লাগবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো ইনশাআল্লাহ আমি। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনিক্স দেখাবো, ইলেকট্রনিক্স এর জন্য আমাদের বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমরা বেসিক কনসেপ্ট থেকে একটু শুরু করি। বেসিক কনসেপ্ট থেকে শুরু করতে গেলে ইলেকট্রনিক্স বা সেমিকন্ডাক্টর পড়ানোর আগে আমাদের যে কন্ডাক্টর বলতে পরিবাহী, তাহলে সেমিকন্ডাক্টর বলতে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বুঝি? অর্ধপরিবাহী। এখন দেখো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, তোমরা তো বলতে পারো, স্যার আমরা যে তামার তার বা অ্যালুমিনিয়াম একটা সার্কিট যদি আমরা ড্র করি, ধরো প্লাস মাইনাস, আমি বেসিক লেভেলে এই জিনিসটা দেখাই সবসময়। এরকম দেখো, ধরো এটা একটা ডিভাইস এবং ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। তোমরা বলতে পারো আমরা যে পরিবাহী ইউজ করলে হয়, সেমিকন্ডাক্টর কেন ইউজ করবো? যেমন সেমিকন্ডাক্টর হচ্ছে গ্রুপ 4 এর মৌলগুলো। আমরা যদি বলি কার্বন, সিলিকন, আমরা এরকম এভাবে করে বলি, কাল সিলেট গেলে সোনা পাবি। এভাবে করে আমরা একটা গল্প আকারে বলি, এভাবে কাল সিলেট গেলে সোনা পাবি। হ্যাঁ, জার্মেনিয়াম, তারপর হচ্ছে কি এসএন, স্টেনসিয়াম, পিবি, প্লাম্বার। ঠিক আছে, এই যে এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর।
বা অর্ধ পরিবাহী। তোমরা বলতে পারো স্যার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বিদ্যুৎ প্রবাহ হয় পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে আমরা পরিবাহী ইউজ করবো। পরিবাহী ইউজ করা বা সেমিকন্ডাক্টর কি জন্য ইউজ করবো? সেমিকন্ডাক্টর কি জন্য ইউজ করবো? তোমরা হয়তো অনেকে জানো না যে কম্পিউটার যখন আবিষ্কৃত হয় 1945 সালের দিকে, তখন একটা কম্পিউটার ছিল বিশাল বিশাল সাইজের, অনেক বড় বড় সাইজের, 2-3টা রুমের সমান। তো 2-3টা রুমের সমান এত বিশাল কম্পিউটার তো এখন আমরা হাসবো, তাই না? এত বড় কম্পিউটার আমরা ব্যবহার করবো না, কেমন করবো? এখন আমরা কম্পিউটার ব্যবহারটা খুব ছোট, একদম ল্যাপটপ পর্যায়ে, ডেস্কটপ পর্যায়ে চলে আসছে, ট্যাব পর্যায়ে চলে আসছে। এখন মোবাইল মানে হচ্ছে কম্পিউটার, সবকিছু করা যায় একটা মোবাইলে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে ছোট পর্যায়ে নিয়ে আসছে এই সেমিকন্ডাক্টর মামা। তাহলে সেমিকন্ডাক্টর এত বেশি জনপ্রিয় কেন? আমরা পরিবাহী বাদ দিয়ে এই অর্ধ পরিবাহীর পেছনে ছুটছি কেন? মানে এটা একটু খুব চমৎকার কিছু ব্যাপার স্যাপার আছে। চমৎকার কিছু ব্যাপার স্যাপারের জন্য আমাদের ইলেকট্রনিক্স এর কিছু বেসিক কনসেপ্ট জানা লাগে। সেটার মধ্যে একটা হচ্ছে কি শক্তি ব্যান্ড। একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে শক্তি ব্যান্ড। আমরা শক্তি ব্যান্ড জিনিসটা বুঝে যাব, তারপর আমরা আস্তে আস্তে এগুলো কেন আমরা সেমিকন্ডাক্টর ইউজ করবো, পরিবাহী ইউজ করবো না, সেই লজিকে আমরা যাব। আচ্ছা, তাহলে দেখো গুরুত্বপূর্ণ দাতা কেন আমরা লোহা, নিকেল, তামা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বলো বা তুমি ধাতু ইউজ না করে কেন আমরা এই সেমিকন্ডাক্টরকে এটা আদর করা হয়, এত সমাদর করা হয়, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে শিখবো। সেটার জন্য আমাদের জিনিসটা প্রথমে লাগবে হচ্ছে কি একদম বেসিক হচ্ছে কি শক্তি ব্যান্ড। আমাদের শক্তি ব্যান্ড বুঝতে হবে। সো ব্যান্ড মানে হচ্ছে কি আমাদের ব্যান্ড মিউজিক নয়, এই ব্যান্ড মানে হচ্ছে কি পাল্লা। এই ব্যান্ড মানে হচ্ছে কি পাল্লা, পাল্লা বলতে পারো বা রেঞ্জ বলতে পারো, পাল্লা বলতে পারো বা রেঞ্জ বলতে পারো। তাহলে পাল্লা বা রেঞ্জ এই জিনিসটা কি, এই জিনিসটা কি? আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো। আমরা প্রথম পক্ষে দেখো পরমাণু নিউক্লিয়াসে আমরা একদম বেসিক একটা যদি পরমাণু মডেল দেখাই, আমি ডিটেইলস যাচ্ছি না। দেখো প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ, এভাবে করে আমরা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তৃতীয় কক্ষপথে এভাবে করে ইলেকট্রন থাকে, তাই না? 8টা থাকে। আচ্ছা, এখন আমরা যে বলি প্রথম কক্ষপথের ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন সমশক্তি সম্পন্ন ইলেকট্রন বলে একটা কথা বলি। সেটা হচ্ছে প্রথম কক্ষপথে যে দুটি ইলেকট্রন আছে তারা যে স্পিডে ঘুরে, এই যে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন তারা কি একই স্পিডে ঘুরে? তোমার কাছে কেমন মনে হয়? তাহলে এই যে ইলেকট্রন যে ঘুরে, ইলেকট্রন যে বিভিন্ন কক্ষপথে ঘুরে, তো ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটি ইলেকট্রন যে ঘুরে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে, ইলেকট্রনের ব্যাগ সব কক্ষপথে কি রকম না, একরকম না। ধরো তুমি যদি কোনো বস্তুকে সুতা দিয়ে ঘুরাও, তাহলে সুতা দিয়ে ঘুরালে কি হবে? কাছের বস্তু ঘুরাতে যে পরিমাণ ঘুরবে, সুতার দৈর্ঘ্য যত বাড়াবা তত স্পিডে ঘুরবে সেটা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমরা বলি প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো যে ব্যাগে ঘুরে, দ্বিতীয় শক্তিস্থির ইলেকট্রনগুলো আরো স্পিডে ঘুরে, তৃতীয় শক্তিস্থির ইলেকট্রনগুলো আরো স্পিডে ঘুরে। তাহলে এক এক শক্তিস্থির ইলেকট্রনের ব্যাগ এক এক রকম, এক এক শক্তিস্থির ইলেকট্রনের ব্যাগ এক এক রকম। কথা আমরা বললাম এটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আমরা অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে থাকে কয়টা? 3টা। আচ্ছা, এখন প্রথম কক্ষপথে যে দুটি ইলেকট্রন আছে তারা যে স্পিডে ঘুরে, দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন গুলো একই ব্যাগে ঘুরে না, আরো স্পিডে ঘুরে, ভিন্ন ব্যাগে ঘুরে, তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন গুলো আরো ব্যাগে ঘুরে। ওকে ফাইন। তাহলে প্রথম শক্তিস্তর ইলেকট্রন গুলো ব্যাগ একরকম, দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন গুলো ব্যাগ আরেক রকম, তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন গুলো ব্যাগ আরেক রকম। এখন আমরা যদি বলি যে মনে করো আমরা এটা একটা পরমাণুর জন্য কথাটা বলেছি, যদি আমরা অসংখ্য পরমাণু নেওয়া হয়, অসংখ্য পরমাণু নেওয়া হয়, বিষয়টা অনেকটা এইরকম। মনে করো এখানে কিছু পানি আছে, মনে করো এখানে মনে করো কিছু পানি আছে। এখন আমরা যদি সেম সাইজের কিছু কই মাছ এখানে ছেড়ে দিই, বিষয়টা কিরকম হবে? কই মাছগুলো মনে করো 2টা কই মাছ আছে, তাহলে এরা যে স্পিডে চলতে পারবে, সুইম করতে পারবে। এখানে যদি 100টা কই মাছ দিই, তাহলে কিন্তু দেখা যাবে কিছু কম স্পিডে দৌড়াবে, কিছু স্লোলি দৌড়াবে। অর্থাৎ কতগুলো স্পিডে কতগুলো স্লোলি, এই একটা রেঞ্জের অবস্থা সৃষ্টি হবে। ইলেকট্রনের ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকম, অনেকগুলো একই পরমাণু, মনে করো অ্যালুমিনিয়ামের আমরা মনে করো 1 কোটি পরমাণু একসাথে থাকবে। 1 কোটি অ্যালুমিনিয়ামে বিলিয়ন ট্রিলিয়ন কি আছে, ইলেকট্রন আছে। তাহলে দেখো বিলিয়ন ট্রিলিয়ন পরমাণু আছে। এখন আমরা যদি বলি একসাথে অনেকগুলো পরমাণু যখন একসাথে থাকবে, তখন কিন্তু অনেকগুলো প্রথম শক্তিস্তরী ইলেকট্রন পাওয়া যাবে, অনেকগুলো দ্বিতীয় শক্তিস্তরী ইলেকট্রন পাওয়া যাবে, অনেকগুলো তৃতীয় শক্তিস্তরী ইলেকট্রন পাওয়া যাবে। আমি যদি কনসেপ্টটা বিষয়টা এরকম করে দেখাই, এরকম করে দেখাই, মনে করো 1 কোটি পরমাণু নিয়ে ফেলো, 1 কোটি অ্যালুমিনিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু।
তাহলে আমরা যদি 1 কোটি অ্যালুমিনিয়ামের পরমাণু নিই, 1 কোটি অ্যালুমিনিয়ামের পরমাণু নিই, তাহলে তোমার কাছে মনে হবে এটা একটি পরমাণু, একটি পরমাণু। এখন একটি পরমাণুতে আমরা যে কথাটা বলি, একটি পরমাণুতে প্রথম শক্তিশালী ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তাহলে 1 কোটি অ্যালুমিনিয়াম পরমাণুতে, 1 কোটি অ্যালুমিনিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? 2 কোটি। প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আছে কয় কোটি? 2 কোটি। দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে কত কোটি? 8 কোটি। আমি বাংলা লিখে অনেকে কনফিউজ হয়ে যাবে। 8 কোটি। তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? তাহলে একসাথে যেহেতু তোমার 3টা থাকে, তাহলে 1 কোটিতে কত থাকবে? 3 কোটি। এই জায়গাটাই তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। সেটা হচ্ছে একটা পরমাণুতে প্রথম শক্তিশালী ইলেকট্রন আছে কয়টি? 2টি। আচ্ছা, তাহলে 1 কোটি পরমাণু যদি একসাথে থাকে, একটা খন্ড নিলাম, এখানে অসংখ্য পরমাণু আছে, এরকম অসংখ্য পরমাণু যখন একসাথে থাকবে, তখন কি হবে? প্রথম শক্তিশালী ইলেকট্রন পাওয়া যাবে 2 কোটি, দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন পাওয়া যাবে 8 কোটি, তৃতীয় শক্তিশালী ইলেকট্রন পাওয়া যাবে 3 কোটি। দেখা যাচ্ছে, দেখো, প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকবে তাদের ব্যাক একরকম হবে না, দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন গুলোর ব্যাক একরকম হবে না, তৃতীয় শক্তিশালী ইলেকট্রন গুলো ব্যাক কি রকম হবে না? একই রকম হবে না। অথচ একটা পরমাণুতে কিন্তু 2টি ইলেকট্রন থাকলে তাদের গতি একই রকম। একটা পরমাণুতে এই যে 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি, তাদের ব্যাক একই রকম। কিন্তু যখন এরকম অসংখ্য পরমাণু একসাথে থাকবে, তখন কিন্তু একই বেগে ইলেকট্রন গুলো চলে না, অর্থাৎ তাদের মধ্যে একটা রেঞ্জ বা পাল্লা সৃষ্টি হবে। অর্থাৎ প্রথম শক্তিশালী ইলেকট্রন 2টা আছে, এরা যে স্পিডে মুভ করে, যদি আমরা 2 কোটি পরমাণু একসাথে এরকম যদি আমরা 1 কোটি পরমাণু নিই, 1 কোটি পরমাণুর জন্য প্রথম শক্তিশালী ইলেকট্রন পাওয়া যাবে কয় কোটি? 2 কোটি। এই 2 কোটি ইলেকট্রন কিন্তু একই রকম বেগে ঘুরবে না, কিছু স্পিডে ঘুরবে, কিছু স্লোলি ঘুরবে। এটাকে আমরা বলি প্রথম শক্তি ব্যান্ড। তাহলে প্রথম শক্তি ব্যান্ড বলতে কি বোঝায়? প্রথম শক্তিশালী ইলেকট্রন গুলো শক্তির রেঞ্জ বা পাল্লা সৃষ্টি করবে, সেটাকে বলে প্রথম শক্তি ব্যান্ড। তাহলে দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন গুলো কতগুলো স্পিডে ঘুরবে, কতগুলো স্লোলি ঘুরবে, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এরকম একটা রেঞ্জ বা পাল্লা সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি ব্যান্ড। এবং ওখানে আমরা তৃতীয় শক্তি ব্যান্ড, চতুর্থ শক্তি ব্যান্ড, পঞ্চম শক্তি ব্যান্ড এবং করে পাবো। তাহলে আমরা শক্তি ব্যান্ড জিনিসটা কি, আমি যদি একটু সংক্ষেপে বলি তোমাদের বিষয়টা এরকম, কোন পদার্থের, দেখো, কোন পদার্থের বিভিন্ন সংখ্যক পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত, দেখো, কোন পদার্থের বিভিন্ন সংখ্যক পরমাণুতে কিন্তু একই কক্ষপথে, কোন পদার্থের বিভিন্ন সংখ্যক পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন সমূহের শক্তির পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। শক্তির পাল্লাকে বলতে যে শক্তির যে তারতম্য হয়, যে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলোর ব্যাক এবং দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রনগুলোর ব্যাক, তৃতীয় শক্তিশালী ইলেকট্রনগুলোর ব্যাক একই পরমাণু জন্য একই রকম। প্রথম শক্তিশালী যে 2টা থাকলে তাদের ব্যাক একই রকম, কিন্তু 1 কোটি পরমাণু যখন একই রকম থাকবে, তখন তাদের ব্যাক এরকম হয় না, একরকম হয় না। এটাকে আমরা বলি প্রথম শক্তি ব্যান্ড। এবং ওখানে আমরা তাহলে বলতে পারি, দেখো, এইরকম ভাবে একটা রেঞ্জ সৃষ্টি করতে পারি। প্রথম, মনে করি যদি নিউক্লিয়াস হয়, তাহলে প্রথম কক্ষপথ আমরা বলি R1, তারপর দ্বিতীয় কক্ষপথ R2, ঠিক আছে, তৃতীয় কক্ষপথ R3, এভাবে করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এভাবে শক্তিক্রম দেখাই, এই বিষয়টা এভাবে করে দেখাই। আচ্ছা, এটা খুব ইজি জিনিস, এটাকে আমরা বলবো প্রথম শক্তি ব্যান্ড। অর্থাৎ প্রথম শক্তি স্তরের যে 2টি ইলেকট্রন থাকবে, একটা পরমাণুতে 2টি ইলেকট্রন থাকবে, তাহলে তাদের শক্তি কি রকম? একই রকম। কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তাহলে 8টা ইলেকট্রন থাকলে একটা পরমাণুতে 8টা ইলেকট্রনের ব্যাক একই রকম। কিন্তু 1 কোটি পরমাণু যখন একসাথে থাকবে, 1 কোটি পরমাণুতে 8 কোটি দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন পাওয়া যাবে। 8 কোটি দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন ব্যাক একরকম হবে না, কিছু বেশি স্পিডে, কম স্পিডে ঘুরবে। তাহলে এটা রেঞ্জ বা পাল্লা সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি ব্যান্ড। এবং ওখানে আমরা তৃতীয় শক্তি ব্যান্ড বলবো। আচ্ছা, তারপরে বাবু করে আমরা একটা করে নামকরণ করবো, আরো 2টা নাম বলছি আমি, একটু করে বাইট করো, তাহলে বুঝবা। আচ্ছা, তাহলে আমরা শক্তি ব্যান্ড বলতে কি বুঝি?
কোন পদার্থের বিভিন্ন সংখ্যক পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন সমূহে শক্তির পাল্লাকে, শক্তির যে পার্থক্য হয় বা পাল্লাকে আমরা বলবো কি শক্তি ব্যান্ড। তাহলে এবার আমরা প্রথম শক্তি ব্যান্ড অর্থাৎ প্রথম শক্তি স্তরে যদি একটা পরমাণুতে দুটি ইলেকট্রন থাকে প্রথম শক্তি স্তরে, কিন্তু এর আমরা যদি 1 কোটি পরমাণুর সাথে নিই তাহলে 1 কোটির জন্য তোমার 2 কোটি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন পাওয়া যাবে। সবাই একই রকম বেগে ঘুরবে না, কিছু স্পিডে মুভ করবে, কিছু স্লোলি মুভ করবে, তাহলে একটা রেঞ্জ বা পাল্লা সৃষ্টি হবে। এটা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 8টা, 4 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা, একটা পরমাণুতে 8টা ইলেকট্রন থাকলে এরা যে স্পিডে ঘুরে, কিন্তু আমরা যদি অনেকগুলো পরমাণু নিই তাহলে অনেকগুলো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পাওয়া যাবে। তারা সবাই একই রকম বেগে ঘুরবে না, কিছু স্পিডে কিছু স্লোলি, এটাকে আমরা দ্বিতীয় শক্তি ব্যান্ড বলবো। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন গুলো মিলে প্রথম শক্তি ব্যান্ড সৃষ্টি করে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন গুলো মিলে দ্বিতীয় শক্তি ব্যান্ড সৃষ্টি করে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন গুলো মিলে তৃতীয় শক্তি ব্যান্ড সৃষ্টি করে। আচ্ছা, তো এতটুকু পরিমাণ একদম ইজিলি তোমরা বুঝতে পারবা। এখন তোমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যোজন ইলেকট্রন এবং পরিবহন ইলেকট্রন। এই দুটো জিনিস একটু তোমাদের কনফিউশন থাকে, সেটা আমি তোমাদের একটু বলি। ধরো আমরা বলি ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী, অধাতু সমূহ বিদ্যুৎ অপরিবাহী। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো আমি বললাম সোডিয়াম, তাহলে 281, কিন্তু আমরা যদি ক্লোরিন বলি তাহলে কেমন হবে? 287। তাহলে দেখো ধাতুর এই ইলেকট্রনকে, বাহ্যিক এই ইলেকট্রনকে, এই যে খেয়াল করো প্রথম শক্তি, দ্বিতীয় শক্তি, তৃতীয় শক্তি ব্যান্ড। আমাদের তৃতীয় শক্তির একটা ইলেকট্রন আছে, একে ধাক্কা দিয়ে বা ইএমএফ প্রয়োগ করে, তড়িৎচালক বল প্রয়োগ করে সহজে এটাকে বের করতে পারবো। কিন্তু এখানে শাখা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করাটা তোমার জন্য খুব কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। তার ধাতুর ক্ষেত্রে লাস্ট শেলে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো হচ্ছে কি যোজন ইলেকট্রন, আবার এগুলো পরিবহন ইলেকট্রন। তাহলে মনে রাখবা যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ লাস্ট শেলে যতটা ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। কি ইলেকট্রন? যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন যদি পরিবহন অংশগ্রহণ করে, তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে, তখন আমরা তাদেরকে কি বলবো? পরিবহন ইলেকট্রন। তাহলে মনে রাখবা ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে কি পরিবহন ইলেকট্রন। কারণ ধাতুর লাস্ট শ্রেণীর ইলেকট্রন গুলো যেমন এরা লাস্ট, আমাদের ডেফিনেশনটা হচ্ছে কি লাস্ট শ্রেণীর ইলেকট্রন গুলোকে বলে যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। তারা যোজ্যতা ইলেকট্রন যে কথা, ধাতুর ক্ষেত্রে পরিবহন ইলেকট্রন একই কথা। ধাতুর ক্ষেত্রে যারা যোজ্যতা ইলেকট্রন তারা পরিবহন ইলেকট্রন। কিন্তু অধাতুর ক্ষেত্রে কি হবে? যারা অধাতুর ক্ষেত্রে, আমরা যদি বলি অধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন এটা কি হবে না? পরিবহন ইলেকট্রন নয়। একমাত্র অধাতু হচ্ছে কি গ্রাফাইট, যেটা কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন গুলোকে তুমি ফোর্স করে সহজে কি করতে পারবা? এটাকে তুমি বিদ্যুৎ পরিবহন অংশ করতে পারবা, কিন্তু অধাতুর ক্ষেত্রে সেটা পারা যাবে না। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে যেখানে পারবা, অধাতুর ক্ষেত্রে সেটা কি পারবে না। তাহলে ধাতুর ক্ষেত্রে লাস্ট শ্রেণীর ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো? যোজন ইলেকট্রন, আবার সেগুলো পরিবহন ইলেকট্রন। তাহলে এই যে আমি যদি এই শক্তিপত্রে একটা জিনিস দেখাই, এটা দেখো, তাহলে লাস্ট যোজন ইলেকট্রনগুলো যে শক্তির রেঞ্জ বা পাল্লা সৃষ্টি করবে, এটাকে আমরা বলি যোজন ব্যান্ড বা যোজন রেঞ্জ। তাহলে দেখো এটাকে আমরা বলবো যোজন ব্যান্ড, আর একটা বলবো পরিবহন ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এই দুটি জিনিস কি? তাহলে মনে রাখতে হবে এই যে ধাতুর ক্ষেত্রে লাস্ট শেলে যতটা ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে কি পরিবহন ইলেকট্রন। কারণ যোজন ইলেকট্রন এবং পরিবহন ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে একরকম, কিন্তু অধাতুর ক্ষেত্রে যোজন ইলেকট্রনকে তুমি পরিবহন ইলেকট্রন বলতে পারো না, কারণ এরা বিদ্যুৎ পরিবহনে কি করে না? অংশগ্রহণ করে না। আমাদের এই বেসিক কনসেপ্টটা কি করতে হবে? জানতে হবে। তাহলে আমাদের যে এই যে ডেফিনেশনটা আসে সেটা হচ্ছে এইরকম, যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি, নিষিদ্ধ ব্যান্ড কি। তাহলে দেখো যোজন ব্যান্ড কি জিনিস? যোজন ব্যান্ড তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো মিলে শক্তি যে পাল্লার সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? যোজন ব্যান্ড বলবো। ঠিক আছে। আর আমরা যদি বলি যোজ্যতা স্তরের ইলেকট্রন বলতে কি বোঝায়? লাস্ট শেলে যতটা ইলেকট্রন থাকবে সেটা যোজ্যতা ইলেকট্রন। না, যোজ্যতা ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে, নাও পারে। তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন যদি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, তখন তাদেরকে আমরা বলি পরিবহন ইলেকট্রন। তাহলে পরিবহন ইলেকট্রনগুলো মিলে যে শক্তির রেঞ্জ বা পাল্লা সৃষ্টি করে সেটাকে আমরা বলবো পরিবহন ব্যান্ড।
পরিবহন ব্যান্ড। আচ্ছা, তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির যে ব্যবধান, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে ব্যবধান, এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। তাহলে নিষিদ্ধ ব্যান্ড কি বলতে হবে? নিষিদ্ধ ব্যান্ড হচ্ছে কি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান, সেটাকে বলা হয় কি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে ব্যবধান, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো নিষিদ্ধ ব্যান্ড। তাহলে নিষিদ্ধ ব্যান্ড বলতে নিষিদ্ধ শক্তির ব্যবধান বা পাল্লা। তাহলে মনে রাখবা ধাতুর ক্ষেত্রে হচ্ছে কি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একই রকম। তাহলে ধাতুর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একই রকম, যার কারণে তাদের মধ্যে শক্তি তেমন কোনো কি নেই, পার্থক্য নাই। অর্থাৎ আমরা যদি বেসিক্যালি এটাকে ব্যবহার করে দেখাতে চাই, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পাল্লা বা রেঞ্জ, এটাকে আমরা বলবো নিষিদ্ধ ব্যান্ড। আচ্ছা, তাহলে আমি এদিকে একটা গ্রাফ দেখাই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করো। আমি তিনটা গ্রাফ ড্র করছি, তাহলে তিনটাতে বুঝে যাবা। সেটা হচ্ছে কি ধরো আমরা ধাতুর ক্ষেত্রে বললাম, ধাতুর ক্ষেত্রে যদি বলি এরকম, জাস্ট দুইটা রেঞ্জ খেয়াল করো। ধরো এটা আমি দিলাম ধাতু, তারপর হচ্ছে কি আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি, এই জায়গায় এভাবে করে দেখাই তাহলে বুঝবা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এভাবে করে দেখাই। আচ্ছা, সেমিকন্ডাক্টর আমি একটু র্যাচ করে দেখাচ্ছি, চলো বুঝার জন্য আমি দেখাচ্ছি আসলে বিষয়টা এত কঠিন না, ঠিক আছে। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই জায়গায় থেকে খেয়াল করো। আর একটা আমরা দেখাবো অপরিবাহী বা আমরা যেটা বলি। আচ্ছা, এবার আমি প্রথমে দেখাচ্ছি এরকম করে, তাহলে বুঝবা পরে। আচ্ছা, এভাবে করে দেখাচ্ছি আমি। আচ্ছা, ব্যান্ড বা পাল্লাটাকে আসলে একটু বিভিন্ন ভাবে দেখাতে হয়। আচ্ছা, খুব ইজি জিনিস এগুলা, তোমরা টেনশন করার কিছু নাই, একদম ইজিলি তোমরা হ্যান্ডেল করতে পারবে এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা যেমন পরিবাহী, তো পরিবাহীর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধ কত বলা হচ্ছে? আপেক্ষিক রোধ হচ্ছে অনেক কম। আপেক্ষিক রোধ অনেক কম বলে 10⁻8 ওহম মিটার ক্রমে। আপেক্ষিক রোধ অনেক কম, যার কারণে দেখো পরিবাহীর ক্ষেত্রে এই যে যোজন ইলেকট্রন, এইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে আসলে তেমন কোনো কি নাই, পার্থক্য নেই। অর্থাৎ যেগুলো যোজন ইলেকট্রন সেগুলো পরিবহন ইলেকট্রন। কেন? ধরো তুমি যদি অ্যালুমিনিয়াম বলো, তাহলে 287 লাস্টের যতটা ইলেকট্রন আছে, 283 যার লাস্টের যতটা ইলেকট্রন আছে তার ডেফিনেশন অনুসারে, ধরো আমি তোমাকে যদি বলি ক্লোরিন কথা বললাম, তাহলে 287 এর ক্ষেত্রে তো আসলে লাস্ট হলে 7টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন আছে। লাস্ট হলে যতটা ইলেকট্রন থাকবে সেটার নাম হচ্ছে কি যোজন ইলেকট্রন। তাহলে যোজন ইলেকট্রন গুলো যে রেঞ্জ বা পাল্লা সৃষ্টি করবে সেটা হচ্ছে যোজন ব্যান্ড, আর যোজন ব্যান্ডের ইলেকট্রন যদি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি পরিবহন ইলেকট্রন। তাহলে ধাতুর ক্ষেত্রে যেগুলো যোজন ইলেকট্রন সেগুলো পরিবহন ইলেকট্রন, যার কারণে তাদের মধ্যে তেমন কোনো কি নাই, পার্থক্য নাই। অর্থাৎ এদের ক্ষেত্রে দুইটা স্তরের মধ্যে ওভারল্যাপ ঘটবে। কিন্তু এই যে আমরা বলি অর্ধপরিবাহী এদের ক্ষেত্রে কিন্তু এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এই দুটোর মধ্যে একটু শক্তি পার্থক্য আছে। সেটা হচ্ছে কি লেস দেন, তবে সেটা হচ্ছে কি লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট, অনেক কম, ঠিক আছে। সো এবং আরেকটা বিষয় হচ্ছে কি এই যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻4 ওহম মিটার ক্রমে। তবে রোধ দিয়ে এদেরকে বোঝানো যাবে না, কারণ এখানে অনেক ফ্যাক্টর আছে, অনেক পদার্থ আছে যাদের রোধ এদের মতো। সো আপেক্ষিক রোধ দিয়ে এদেরকে সবসময় তুমি কি করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে হয় কি একটু করে আমরা এনার্জি প্রয়োগ করলে, বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন গুলো লাফাইয়ে কোথায় চলে যায়, পরিবহন ব্যান্ডে চলে যায়। সেটা হচ্ছে কথা লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট। কিন্তু ধাতুর ক্ষেত্রে তেমন কোনো কষ্ট করতে হয় না, কারণ ধাতু ইজিলি বিদ্যুৎ পরিবহন করতে পারে। সো বেশি বিভব পার্থক্য প্রয়োগ করতে হবে না, অল্প বিভব পার্থক্য প্রয়োগ করলে আমরা বিভব পার্থক্য বলতে কি বুঝাই, ব্যাটারির অ্যামাউন্ট কমানো বা বাড়ানো, বা আমরা বলি সোর্সে বিদ্যুৎ আমরা ইএমএফ বাড়ানো বা কমানো, সেটা বিভব পার্থক্য বাড়ানো বা কমানো বুঝি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমরা যদি এই কথাটা বলি, এদের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট ব্যবধান, তার মানে এই এতটুকু এনার্জি দিলে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে স্থানান্তর হতে পারে, অর্থাৎ তারা বিদ্যুৎ পরিবহন অংশগ্রহণ করতে পারে। কিন্তু এখানে দেখো এই যে আমরা বলি অপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধ অনেক বেশি, আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻12 ওহম মিটার ক্রমে। হ্যাঁ, সো এদের ক্ষেত্রে হয় কি তুমি এই যে আমি যদি বলি এটাকে যোজন ব্যান্ড এবং এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান আছে। শক্তির ব্যবধান হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে তোমার কত প্রায় 15 ইলেকট্রন ভোল্ট, অনেক বেশি।
যার কারণে তোমার অপরিবাহীর ক্ষেত্রে তুমি এদেরকে বিয়োগ পার্থক্য প্রয়োগ করলে সহজে কি হবে না, বিদ্যুৎ পরিবহন হবে না, বা এটা তেমন বিদ্যুৎ পরিবাহিতা দেখায় না। কিন্তু দেখো ধাতু কি বলো বা পরিবাহী বলো বা অর্ধপরিবাহী বলো, এরা সহজে কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। ধাতুর ক্ষেত্রে তো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, বরঞ্চ ওভারল্যাপ ঘটে। কিন্তু এদের ক্ষেত্রে হয় কি, তাহলে দেখো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এদের যে শক্তির ব্যবধান সেটা হচ্ছে কি, সেটাকে আমি নিষিদ্ধ ব্যান্ড বলি। কি বলি? নিষিদ্ধ ব্যান্ড। তাহলে নিষিদ্ধ ব্যান্ড, এখানে নিষিদ্ধ ব্যান্ড 0 আর এখানে নিষিদ্ধ ব্যান্ড হচ্ছে less than 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি, আর এটা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এখন তাহলে আমরা এই যে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড বললাম, তাহলে ব্যান্ড তত্ত্ব বললাম। এখন ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা যদি বলতে চাই এই যে সেমিকন্ডাক্টর, তোমরা বলতে পারো স্যার এই জায়গায় আমরা একটু যদি বলি, এই যে আমরা তো এখানে তো তেমন কোনো এনার্জি দিতে হচ্ছে না বা বিভব পার্থক্য প্রয়োগ করতে হচ্ছে না, তাহলে এটারে আমরা ব্যবহার করি না কেন? আমরা কোন দুঃখে এই যে সেমিকন্ডাক্টরকে ইউজ করি, সেমিকন্ডাক্টরকে আদর করে আমরা চ্যাপ্টারের নামও দিয়েছি সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে কি, হ্যাঁ, তারপর আমরা কি করলাম, এটা নাম দিলাম অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক্স, আবার এটাকে অপরিবাহী বলছি। তাহলে এটা বলতে গেলে আমাদের বুঝতে হবে কেন আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করব। প্রথম ক্ষেত্রে কিন্তু পরিবাহী ইউজ করা হতো, কিন্তু পরবর্তীতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। সেটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, খুব ভালো করে খেয়াল করো, কেন আমরা পরিবাহী ছেড়ে দিয়ে সেমিকন্ডাক্টরে যাব, সেটা লজিক কিন্তু দুইটা। একটা হচ্ছে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে। খেয়াল করো, আমরা যেমন এই যে জোলের সূত্র পড়েছি, চলগতিতে আমরা জোলের সূত্র পড়েছি, অর্থাৎ কোন তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লু হয়, এটা যদি তুমি সার্কিট বলো, ইলেকট্রন ফ্লু হয়, এতে তারের নিজস্ব ইলেকট্রনের সাথে এটা কি হয়, ঘর্ষণ হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন মুভ করে তখন এখানে রোধ উৎপন্ন হয়। সেই রোধের পরিমাণ হচ্ছে এরকম, যে হিট হচ্ছে H = I²RT বা VIT অথবা B²/RT। এখানে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে কি, ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম, আর থিটা ইকুয়াল হচ্ছে কি R0 1 প্লাস R0, দেখো আর থিটা ইকুয়াল R0 1 প্লাস আলফা থিটা ভাবে লিখা হয় 1 প্লাস আলফা থিটা। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম হয় না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। তো যেহেতু তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাহলে এটা উচ্চ তাপমাত্রা কি করতে পারে, কাজ করতে পারে। আমি দুইটা কজ বলছি, একটা হচ্ছে কি আমরা কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করব। সেমিকন্ডাক্টর ব্যবহার করব মূলত দুইটা কারণে। একটা হচ্ছে কি তাপমাত্রা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে, কিন্তু এদের ক্ষেত্রে রোধ কমে। সেকেন্ড কারণ হচ্ছে কি ডোপিন বা ডোপায়ন, অর্থাৎ এদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেহেতু লাস্ট শেয়ার ইলেকট্রন আমরা যদি বলি, তাহলে ধাতুর ক্ষেত্রে আমরা আবার বলছি পরিবাহী ইউজ না করে অর্ধপরিবাহী ইউজ করার কারণগুলি মূলত দুইটা। একটা হচ্ছে কি রোধ, অবশ্যই রোধ, কারণ তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, কিন্তু এই মামাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে না, এদের ক্ষেত্রে রোধ কমে। তাহলে এদের ক্ষেত্রে যদি রোধ কমে, এইটার এমন কি ম্যাজিক আছে এরা রোধ কমাতে পারে, তাহলে বলতে হবে স্যার এখানে একটা লজিক আছে। সেই লজিকটাকে বলা হবে ডোপিন বা ডোপায়ন। কারণ স্বাভাবিকভাবে সেমিকন্ডাক্টর গুলো তেমন বিদ্যুৎ পরিবহন করার কথা না। কেন? ধরো আমি যদি সিলিকনের কথাটা বলি, সিলিকন 14284, ধরো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথের ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথ থাকে 8টা, 5টা, 6টা, 7টা, 8টা। তৃতীয় কক্ষপথ থাকে 1টা, 2টা, 3টা, 4টা। এটা আমরা যদি সিলিকন বলি, এই একটা সিলিকন পার্শ্ববর্তী 4টা সিলিকনের সাথে যুক্ত হতে পারে। এইরকম খেয়াল করো, এই যে একটা সিলিকন, 2টা সিলিকন, 3টা সিলিকন, 4টা সিলিকন, রাইট? তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, বাকিটা এরকম হবে। তাহলে লাস্ট হিসেবে যদি অষ্টক পূরণ করে ফেলে, এভাবে করে যদি এরা কাঠামো তৈরি করে ফেলে, যার কারণে এরা স্বাভাবিকভাবে তেমন বিদ্যুৎ পরিবহন করতে পারে না। অর্থাৎ সেমিকন্ডাক্টর স্বাভাবিকভাবে তেমন বলে কি করতে পারে না, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাহলে কিন্তু এখানে একটা কৌশল আছে, ডোপিন বা ডোপাইন বলা হয়। ডোপিন বা ডোপাইন, আমরা যদি ত্রিযোজী বা পঞ্চযোজী মনোযোগ করি, এদের পরিবাহিতা বহুগুণ বেড়ে যায়, যেটাকে আমরা ডোপিন বা ডোপাইন বলি। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখো সেমিকন্ডাক্টর ব্যবহার করার কারণ হচ্ছে কি তাপমাত্রা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ে, কিন্তু এদের ক্ষেত্রে রোধ কমে। সো আরেকটা কারণে এটাকে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, সেটাকে বলা ডোপিন বা ডোপাইন। তাহলে স্বাভাবিকভাবে সেমিকন্ডাক্টরের তোমার রোধ কিন্তু অনেক কম, আপেক্ষিক রোধ 10⁻⁴ ক্রমে, কিন্তু এটা আসলে এরকম ভাবে নির্ধারিত হয় না। অনেক পদার্থের রোধ সেমিকন্ডাক্টরের মতো। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাপমাত্রা কমালে একটা সময় গিয়ে দেখা যায় কি তাদের রোধ প্রায় শূন্য, 0 কেলভিনের কাছাকাছি ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে, সেই মজার বিষয়টাকে বলা হয় ডোপিন বা ডোপায়ন। সো আজকে আমি ডোপিন বা ডোপায়ন বেশি কিছু বলবো না, আমরা জাস্ট কিছু বেসিক কনসেপ্ট দিয়ে আজকের লেকচারটা আমরা ফিনিশ করব। বলতে গেলে এটা একদম প্রি বেসিক বা বেসিক লেভেলের একটা খেলা। আচ্ছা, তাহলে আমি একটু দেখাচ্ছি তোমাদের।
কিভাবে এটা কাজটা করে, অর্থাৎ ডোপিন বা ডোপাইনটা হয়, সেটার আমি একটা কৌশল দেখাচ্ছি। কেন আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করবো, ঠিক আছে? তো দেখো প্লিজ। আচ্ছা, তাহলে লাস্টে যেহেতু একটা মাত্র কি থাকে ইলেকট্রন, দেখো 4টা ইলেকট্রন থাকে, সো স্বাভাবিকভাবে তারা তেমন বিদ্যুৎ পরিবহন করার কথা না, একটু দেখো, আমরা যদি একটু দেখি শুরু থেকে যদি বলি। আচ্ছা দেখো, ওকে, একটু দেখো প্লিজ। তাহলে দেখো একটা স্মার্টফোনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, একটা স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যদি বলি প্রায় কত বিলিয়ন, প্রায় 4 বিলিয়নের মতো তোমার কি করা হয়, এই আমাদের যে একটা সেটাতে প্রায় 3 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়। এই যে আমরা বলি যে এই যে এরকম ভাবে যে তোমার প্রসেসর গুলো ইউজ করি, প্রসেসর গুলোতে তোমার 2 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করে। যদি যত দামি ফোন হবে, যত ভালো কাজ করতে পারে স্মুথলি, তত বেশি এখানে ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর গুলো ব্যবহার করি। এখন ব্যবহার করার কারণ কি, সেমিকন্ডাক্টর কোত্থেকে পাই সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। সেটা মূলত হচ্ছে কি এইভাবে, একটু দেখো, এই যে আমরা বলি সিলিকন থেকে আমরা মূলত, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিলিকনের কাঠামো ইউজ করি, সিলিকন, জার্মেনিয়াম, গ্রুপ 4 এর মূল যে কোনো মূল ইউজ করতে পারো। আচ্ছা, তো এদের ক্ষেত্রে এগুলো কোত্থেকে পাই, সেগুলো হচ্ছে আমরা সিলিকন থেকে পাই। এরকম সিলিকনটা অনেকটা এরকম, আমি তোমাদের দেখাই, এরকম বালি বলতে সিলিকন ডাইঅক্সাইড থেকে সিলিকন পাওয়া যায়। এই যে দেখো প্রসিডিউরটা, বিভিন্ন প্রসিডিউর আছে, এটা উৎপত্তি করে বের করে ফেলা হয়। আচ্ছা, কি দেখো, আচ্ছা যেমন দেখো তুমি কার্বন, সিলিকন বা জার্মেনিয়াম যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। আচ্ছা, যেমন একটা সিলিকনের কথা চিন্তা করো, লাস্ট সেলে কত ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন থাকে। তাহলে 4টা ইলেকট্রন থাকলে এটা বাকি 4টার সাথে বন্ধন আবদ্ধ হয়। এই যে আমি তোমাদের যদি বলি খুব মাথা খুব করে হাসছে, তাই না? এই যে 4টা ইলেকট্রন যখন যুক্ত হয়, মানে এইরকম একটা কাঠামোর সৃষ্টি হয়। তো কাঠামোর সৃষ্টি হয় বলতে কিরকম, আমি তোমাদের যদি একটু করে বলি, এইভাবে একটু যদি বলি। আচ্ছা, এই সিলিকনের ক্ষেত্রে এরকম একটা বিশাল কাঠামোর সৃষ্টি হয়। তুমি যেটা সিলিকন বলো, একটা সিলিকন বলো, এর পার্শ্ববর্তী সিলিকনের সাথে লাস্ট সেলে 4টা ইলেকট্রন যুক্ত হয়। এরকম অসংখ্য সিলিকনের পরমাণু সৃষ্টি হয়। এরকম অসংখ্য সিলিকনের পরমাণুর অবস্থাটা কি হয় একটু দেখো, সিলিকনের অসংখ্য অবস্থার সৃষ্টি হয় কিরকম দেখো। আচ্ছা, এই যে দেখো, যেহেতু লাস্ট সেলে 4টা ইলেকট্রন থাকে, তাহলে এরা পরবর্তী গুলোর সাথে সমযোজী বন্ধন আবদ্ধ হয়, এরকম সমযোজী বন্ধন আবদ্ধ হয়। তাহলে এদের মধ্যে তেমন কোনো ফাঁকা স্থান থাকে না, যার কারণে তেমন বিদ্যুৎ পরিবহন করার কথা না। মানে আমি এইভাবে দেখাচ্ছি, আরো বন্ধন গঠিত হবে, সেটা আরো বন্ধন গঠিত হবে। একটা দেখাচ্ছি, আচ্ছা এদিকে একটা, এদিকে 2টা বন্ধন গঠিত হচ্ছে। আচ্ছা, ওকে, 2টা, একটা 2টা সমযোজী বন্ধন গঠিত হয়, আচ্ছা এদিকে একটা আরো চলবে, এরকম ভাবে চলবে, ঠিক আছে, আরো চলবে। ওকে, তাহলে দেখো একটা সিলিকন পরবর্তী 4টা সিলিকনের সাথে যুক্ত হতে পারে। পরবর্তী 4টা সিলিকনের সাথে যুক্ত হওয়ার কারণে এদের পরিবাহিতা তেমন থাকার কথা না। কিন্তু দেখো এখানে আমরা যখন ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যোগ করি, এই একটু খেয়াল করো, দেখো এখানে আমরা স্বাভাবিকভাবে ফ্রি ইলেকট্রন, দেখো একটু আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। স্বাভাবিকভাবে এরা যেহেতু 8টা বন্ধনে ইলেকট্রন বন্ধন আবদ্ধ হয়, তাহলে এরা তেমন ফ্রি ইলেকট্রন নেই। ফ্রি ইলেকট্রন না থাকলে তারা বিদ্যুৎ পরিবহন করার কথা না। কিন্তু আমরা যদি একটা পঞ্চযোজী মৌল যোগ করি, ধরো এটাকে বলা হয় ডোপিন বা ডোপায়ন, পঞ্চযোজী মৌল যোগ করতে পারি অথবা ত্রিযোজী মৌল, একটা পঞ্চযোজী মৌল যোগ করলাম মনে করো, তাহলে এটা তো আসলে ফ্রি ইলেকট্রন। দেখো একটা পঞ্চযোজী মৌল যখন আমরা যোগ করবো, ধরো এই যে এই ইলেকট্রনটা কি করতে পারে, মুভ করতে পারে। মুভ করতে পারে বলতে কিরকম আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে এরকম। ধরো আমরা আর্সেনিক যোগ করলাম, কি যোগ করলাম, আর্সেনিক যোগ করলাম। নদীতে পানি আসে সকাল বিকাল, আমরা বলি পঞ্চযোজী মৌল হচ্ছে কি, নদীতে পানি আসে সকাল বিকাল, এইগুলো হচ্ছে কি পঞ্চযোজী মৌল। তাহলে পঞ্চযোজী মৌলদের ক্ষেত্রে আমরা যদি বলি, খুব ভালো করে খেয়াল করো, ধরো আমরা আর্সেনিক নিলাম, কি নিলাম, আর্সেনিক নিলাম। তো এটা ডোপিন বা ডোপায়নের কৌশল হচ্ছে, তুমি যদি এটা হচ্ছে কি 1:1, অর্থাৎ 1 কোটি সিলিকন পরমাণুর মধ্যে তুমি যদি একটা আর্সেনিক নাও, ধরো একটা আর্সেনিক দ্বারা ফিল আপ করে দিলাম, আর্সেনিকের যোজনিত 5, তাহলে এই যে 5টার সাথে বন্ধন করার পরেও, 4টার সাথে বন্ধন করার পরেও আর একটা ইলেকট্রন যদি তার কিন্তু কি থাকে, খালি থাকে, এই ইলেকট্রনটা স্বাভাবিকভাবে মুভ করতে পারবে না। কিন্তু আমরা যখন ইএমএফ প্রয়োগ করব, তখন এই ইলেকট্রনটা কি করতে হবে, সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হতে পারবে। এই ফ্লো হওয়ার কারণে মূলত আমরা বলি এই যে পঞ্চযোজী মৌলের একটা যোগ করলে আমরা একটা ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, একটা এক্সট্রা ইলেকট্রন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি অলরেডি ত্রিযোজী মৌল যোগ চলে আসছে, আমি সেটা উপরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি পঞ্চযোজী মৌল যোগ করি, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, এটা কি করে, সার্কিটে মুভ করা শুরু করে। আমরা বলি এই ধরনের সেমিকন্ডাক্টর বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা সেমিকন্ডাক্টর ডিটেইল যখন পড়াবো তখন দেখবা। আর যদি আমরা ত্রিযোজী মৌল যোগ করি, ধরো ত্রিযোজী মৌল আমরা মনে করি অ্যালুমিনিয়াম যোগ করলাম, অ্যালুমিনিয়াম যোগ করলে হবে কি, সেই 3টা বন্ধন করার পর আর একটা হাত খালি থাকে,
আর একটা হাত খালি থাকলে তখন কি হয়, সেই তখন এই যে দেখো অবস্থাটা কি হয়, দেখো আমরা ত্রিযুজ মূল যোগ করি, ত্রিযুজ মূল যোগ করলে হবে কি, তিনটা বন্ধন গঠন করার পরও আর একটা হাত খালি থাকে, এটা ফিল আপ করাতে একটা ইলেকট্রন চলে আসে, এই এক হোল সৃষ্টি হচ্ছে, এই ইলেকট্রন ফিল আপ চলে আসে, এখানে হোল সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো প্রতিবারই ইলেকট্রন হোলটা ফিল আপ করার জন্য বিপরীত দিক থেকে ইলেকট্রন আসে, তাহলে হোল যেদিকে যায় তার বিপরীতে ইলেকট্রন প্রবাহিত হয়, অনেকটা বলতে এরকম। তাহলে দেখো এই যে ডোপিন বা ডোপায়ন করে, অর্থাৎ দেখো আমি তাহলে একদম ফিনিশিং পর্যায়ে যদি চলে আসি, একদম লাস্ট আজকে আমাদের যে লেকচারে সেমিকন্ডাক্টরকে কেন আদর করে সায়েন্টিস্টরা এই যে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে কি, তাপমাত্রা বাড়লে পরিবাহী ক্ষেত্রে রোধ বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে। দ্যাট মিনস উচ্চ তাপমাত্রায় সেমিকন্ডাক্টর কি করতে পারে, কাজ করতে পারে। আর একটা কারণ হচ্ছে কি, পপুলার একটা কারণ, সেটা হচ্ছে কি ডোপিন বা ডোপায়ন। ডোপিন বা ডোপায়ন আমরা যখন কোনো পঞ্চযোজী মৌল যোগ করি, পঞ্চযোজী মৌল যোগ করলে কি হয়, সেই চারটা বন্ধন গঠন করার পরও, ধর আমরা আর্সেনিক যোগ করলাম, তাহলে ধর আর্সেনিক যোগ করলে পাঁচটার সাথে বন্ধন গঠন করার পরও আর একটা হাত কেটে খালি থাকে, এই আর একটা স্টেরাইড সৃষ্টি হয়। কতটুকু যোগ করতে হয় বলতে হবে 1:1, 1 কোটি কার্বন বা সিলিকন বা জার্মেনিয়াম পরমাণুর মধ্যে মাত্র একটি যদি ইম্পিউরিটি, সেটাকে বলা হয় অপদ্রব্য। স্বাভাবিকভাবে এই যে এক টুকরো সিলিকনকে সিলিকন ক্যালাস বলা হয়, বা এক টুকরো জার্মেনিয়ামকে জার্মেনিয়াম ক্যালাস বলা হয়। কেন? কারণ তাদের গঠনটা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট গঠনযুক্ত কোনো বস্তুর কাঠামোকে আমরা বলি ক্যালাস, কি বলা হয়, ক্যালাস। তাহলে এই যে সেমিকন্ডাক্টর ক্যালাসে, এটাকে বলা সেমিকন্ডাক্টর ক্যালাসে আমরা যদি 1:1, অর্থাৎ 1 কোটি পিওর সেমিকন্ডাক্টর ক্যালাসে আমরা যদি মাত্র একটি ইম্পিউরিটিস বা অপদ্রব্য, এটাকে বলে আমরা যেটা পঞ্চযোজী মৌল যোগ করি বা ত্রিযোজী মৌল যোগ করি, সেটাকে বলে অপদ্রব্য। আমরা যদি অপদ্রব্য যোগ করি তাহলে এটা পরিবাহিত অনেক গুণ বেড়ে যায়, এটাকে ডোপিন বা ডোপায়ন বলা হয়। আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত বলবো এটা নিয়ে, ডোপিন বা ডোপায়ন। এই ডোপিন বা ডোপায়নের কারণে মূলত এই পরিবাহিত অনেক গুণ বেড়ে যায়। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে লাস্ট শেলে 4টা ইলেকট্রন থাকলেও টেকনিক্যালি সেটাকে আমরা কি করতে পারি, এখানে একটা ইলেকট্রন আনতে পারি, অথবা ত্রিযোজী মৌল যোগ করলে অ্যালুমিনিয়াম যোগ করলাম, তাহলে একটা হোলের সৃষ্টি হয়। তাই এই হোল বা এক্সট্রা ইলেকট্রনের কারণে সেই পরিবাহিতা অনেক গুণ বাড়ায় দিতে পারে, এটাকে আমরা বলি ডোপিন বা ডোপায়ন। তাহলে আচ্ছা ফাইন, তাহলে আজকে আমরা কি বললাম, আজকে বললাম যে আমরা ব্যান্ড তত্ত্ব বা শক্তি ব্যান্ড, পাল্লা, রেঞ্জ, ঠিক আছে, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী পাল্লাকে বলা আমরা নিষিদ্ধ ব্যান্ড। এই ব্যান্ড তত্ত্বের উপর ভিত্তি করে আমরা এই যে সেমিকন্ডাক্টর যে কনসেপ্ট, সেই সেমিকন্ডাক্টর কনসেপ্ট কি বললাম, ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করলেও স্পিডি, কিন্তু তারা এই যে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। সার্কিট বানাতে গেলে বা প্রসেসর গুলো কি দিয়ে তৈরি করা হয়, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? কারণ এদের পরিবাহিতে বাড়ানোর একটা সিস্টেম আছে, যেটা পরিবাহীর ক্ষেত্রে নাই। আর পরিবাহীর ক্ষেত্রে বাড়ে, এদের ক্ষেত্রে কমে, যার কারণে এটা পপুলার একটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বিপ্লবটা মূলত কার হাত দিয়ে সংগঠিত হয়েছে, এই সেমিকন্ডাক্টর দিয়ে সংগঠিত হয়েছে। ধন্যবাদ। আমি একদম ফুললি এই চ্যাপ্টার একদম ফুললি বেসিক সহকারে দেখাবো, আশা করি সবাই বুঝে যাবে। ঠিক আছে, ওকে, সালাম।